আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসা কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। ইন্ডেক্সের আসলে এই পতন কোথায় গিয়ে থামবে, সেই জায়গাটা আমরা বেশ আগেই দেখিয়েছিলাম, কিন্তু মার্কেটের যে সাপোর্ট, সেই সাপোর্টগুলো আসলে রেসপেক্ট করছে না, যার কারণে মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং গতকালকে যখন আপনারা দেখেছেন যে যে খসড়া প্রজ্ঞাপন সেটার চূড়ান্ত অনুমোদন সহ যখন গেজেট আকারে প্রকাশিত হয়েছে গতকালকে, আমরা সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে থেকে অনেকেই সেটি ওয়েবসাইট থেকে পেয়েছি, দেখেছি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই প্রজ্ঞাপনে কিন্তু খুব বেশি যে খারাপ মার্কেটের জন্য এমন কিছু আমার চোখে দেখি পড়েনি। সার্বিকভাবে যদি প্রজ্ঞাপনের মার্ক দেওয়া হয় যে 10-এর মধ্যে কত দেওয়া যাবে, তাহলে আমি বলবো যে 10-এর মধ্যে 7। অর্থাৎ যে প্রজ্ঞাপনটি হয়েছে সেটি পজিটিভ ভাবেই ছিল, এবং সেই জায়গাতে মার্কেটের দিনের শুরুতে আমরা একটা ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছিলাম। তবে আপট্রেন্ডটি যে ফেক ছিল সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম, এবং সময়ের সাথে সাথে ইন্ডেক্স যেভাবে অ্যাডজাস্ট করছিল, তখনও কিন্তু আমরা আমাদের বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের যে বাইটা সেটা কিন্তু একেবারে সাইড লাইনে অবস্থান নিয়েছিল। এরপরেও আমরা দেখেছি যে যেহেতু মার্কেটের এই যে টানা পতন 12ই অগস্ট থেকে সেইখানে আজ পর্যন্ত প্রায় 130 পয়েন্টের মতো মার্কেটের ডাউন ট্রেন্ড হয়েছে। গতকালকেও 45 পয়েন্ট আমরা মার্কেটে নেগেটিভ দেখেছিলাম। আজকে স্টক যেটি দেখছেন আপট্রেন্ড সামান্য কিছু হয়েছে, ইনক্রিজ হয়েছে 77, বাট মূল মার্কেটে 266টি স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 47টি স্টক। ডে হাই যেখানে 5872, মানে চিন্তা করেন সেইখান থেকে 5773 যদি হাই থেকে আপনার আজকে ক্লোজটাকে মাইনাস করি, সেখানে 99 পয়েন্ট যে ফারাকটি হয়েছে, অর্থাৎ ওপেন হয়েছিল 5814 এই জায়গায়, এবং ডে লো হয়েছিল 5766। যাই হোক, সেখান থেকে একটু উপরে ক্লোজ হয়েছে, এবং টার্ন ওভারটা একটু ইনক্রিজ হয়েছে। এর বাইরে আমরা যদি সেক্টর বাই টপ গেনার লিস্টটা দেখি, সেখানে সমরিতা হসপিটাল রয়েছে। এটি ছাড়া আমরা সায়ামটেক্সকে দেখতে পাচ্ছি, যেটি মূলত এখন পর্যন্ত তার প্রাইসটাকে ধরে রেখেছে, এবং আরামিট রয়েছে। এর বাইরে কিন্তু আমরা নিয়মিত আলোচনার স্টক এখানে দেখছি না যেগুলো রয়েছে। সেক্টর বয়ে আজকে কিছুটা টেক্সটাইলের একটা আধিপত্য দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টর আজকে হাল ধরতে পারেনি। গতকালকে যারা লাইফ সেক্টর নিয়ে খুব প্রত্যাশা করেছিল, লাইফ সেক্টরের মুভমেন্ট যখন ছিল, তখন কিন্তু অনেকেই আমরা একটু ছিলাম যে হয়তো লাইফ সেক্টরটা ফিরে আসবে, কিন্তু একদিনের মুভমেন্ট এবং আজকের যে কারেকশন সেটাকে আসলে অ্যাডজাস্ট হয়ে গেল। খুব বেশি পতন যেটি হবে, সেই পতনের হাত থেকে আজকে একটু লাইফ সেক্টর গতকালকের ইনক্রিজ দিয়ে আজকের ডাউনে গিয়ে সেটি ধরে রেখেছে। আইটি সেক্টর সেই একই অবস্থাতে রয়েছে। আজকে আমরা দেখেছিলাম জেনেক্সিলের একটা উত্থান, সেই জায়গাতে জেনেক্সিল প্রাইস অ্যাকশন করছিল ভালো। গতকালকে জেনেক্সিলের একটা নিউজ ছিল যে আপনারা হয়তো দেখেছেন, আমি এখানে আর বলতে চাচ্ছি না যে কি নিউজ ছিল, তারপরেও আপনারা অনেক সময় বলতে পারেন যে আসলে আমি হয়তো জানি না তাই বলছি না। তো যার কারণে বলে দিই, শেয়ার হস্তান্তরের ব্যাপারে কালকে আপনারা দেখেছেন যে আদনানের জেনেক্সিল শেয়ার বিক্রি এবং হস্তান্তরে আমাদের যে বিএসসির যে নিষেধাজ্ঞা সেটি ছিল আর কি গতকালকে। এই ধরনের নিউজ ছিল চ্যানেল 24-এর, এবং যার কারণে বেশ প্রাইস ডাউন ট্রেন্ড আমরা দেখেছিলাম জেনেক্সিল। তো সবসময় আমরা দেখি যে উল্টো পথে স্টকগুলো হাঁটে,
এবং আজকে দেখেন মার্কেটের যে স্টকগুলো, আইটি সেক্টরের যে স্টকগুলো সম্পূর্ণ নেগেটিভ, সেখানে শুধুমাত্র জেনেক্সিল কিন্তু পজিটিভ ছিল এবং আজকে তারা হাই করেছিল 39 টাকা 80 পয়সা। যাই হোক, আমরা একটু চার্ট নিয়ে কথা বলতে চাই। মিউচুয়াল ফান্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কিন্তু এবারে যে এটা রয়েছে, প্রজ্ঞাপন রয়েছে মার্জিন ঋণে, সেখানে কিন্তু বেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সুযোগ ছিল এবং গতকালকে দেখেছিলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে। আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারেকশন ভালো হয়েছে, ডাউন ট্রেন্ডে 10টি, ইকুয়াল ছিল 60টি এবং আপ ট্রেন্ড ছিল 3টি মাত্র। এর বাইরে আমরা একটু অ্যাডভান্স চার্ট নিয়ে অ্যাডভান্স চার্টটা দেখি কি অবস্থা আছে। অ্যাডভান্স চার্টের ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে এবং সাপোর্ট যেটি আপনারা যারা নিয়মিত আলোচনা শুনে থাকেন, এই জায়গাটার সাপোর্ট আমরা কিন্তু আজ থেকে আরো 3-4 দিন, এবং সেটা বলেছিলাম যে এখানে আসার একটা সম্ভাবনা থাকবে যদি মার্কেট এই যে 5804 এর এই সাপোর্টটা ভেঙে ফেলে। তো ঠিক সেটাই হয়েছে, মার্কেট 5804 এর সাপোর্ট ভেঙে 5773 এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। যদিও এইখানের যে লোটি ছিল, সেই লোটি কিন্তু 5766, আমরা এই জায়গার লোটি দেখি 5700, এই জায়গার লোটি কিন্তু 5766। আপনারা দেখতে পাচ্ছেন সেম একটি লো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই যে ডাউন ট্রেন্ড এবং 5টি রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, সেই একই জায়গার সাপোর্ট নিয়ে কিন্তু 5টি ঊর্ধ্বমুখী আমরা প্রবণতা মার্কেটকে দেখেছি। সুতরাং আমরা এই জায়গাতে একটু ক্যালকুলেশন করি যে মার্কেটের পূর্বের যে সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো আসলে আগামী দিনে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই জায়গাটাতে কিন্তু একটা মেজর সাপোর্ট আমরা যেটা আপনাদেরকে দেখালাম এটি রয়েছে, এবং এই সম্পর্কিত যদি আমরা 5777 যদি সাপোর্ট মার্কেট ভেঙে ফেলে, তাহলে 5738 এই জায়গাতে কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আমরা প্রত্যাশা করছি আগামী কালকে আসলে যে ডাউন ট্রেন্ডটি হয়েছে সেটি কিন্তু বেশ দীর্ঘ একটা ডাউন ট্রেন্ড হয়েছে, এবং আরএসআই যে কারেকশন সেটিও কিন্তু একটা বড় কারেকশন হয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করব ইনশাল্লাহ মার্কেট এই জায়গা থেকেই তার যে মুভমেন্ট আপ ট্রেন্ড, যেটি আমরা একটা পজিটিভ সিগন্যালের মাধ্যমে আগামীকালকে দেখব। সবাইকে একটু ধৈর্য ধরতে বলি, এই কারণে যে আসলে মার্কেটের যে কারেকশনটি হয়েছে এটি আসলে কারোর প্রত্যাশিত না। কারণ হচ্ছে যে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড যখন সাধারণ মার্কেটে হয়ে থাকে, তখন কিন্তু আসলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। তো এই জায়গাতে আরএসআই যেটা দেখতে পাচ্ছেন যেটি 50-এর নিচে, সেটা আমরা চেয়েছিলাম যে 50-এর উপর থেকে আরএসআইটা ঘুরে যাবে। তো সেই জায়গাতে 42-তে চলে এসেছে, কিন্তু বড় ট্রেন্ড যেটি সেটি এখনো ভাঙেনি। অর্থাৎ এখান থেকে 50-এর যে এটা আরএসআই, সেটা ট্রেন্ড ভাঙার কারণে সাপোর্ট যেই জায়গাটি রয়েছে 5770 এবং 5773, এই জায়গা থেকে একটা দ্রুত মুভ আমরা প্রত্যাশা করছি, এবং আরএসআইটা নিউট্রাল একটা উইক অবশ্যই রয়েছে। আসলে এগুলো স্বাভাবিক, যখন বিনিয়োগকারীরা দীর্ঘ সময় ধরে এই মার্কেটের পতন দেখেন তখন তাদের হাতে থাকা শেয়ারগুলো তারা সেল করে ফেলেন। তখন আমাদের আলোচনা আসলে খুব বেশি কাজে আসে না। অনেকেই গতকালকে দেখেছিলাম যে জেনেক্সিল শেয়ার বলি বা অন্যান্য আরো যে শেয়ারগুলো ছিল, শার্প নিয়ে যেটি ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, এই ধরনের স্টকগুলো যখন খারাপ কোনো নিউজ চলে আসে তখন কিন্তু যত শক্তিশালী বিনিয়োগকারী হোক না কেন, তার যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা কিন্তু সে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন না, যার কারণে তারা হাতে থাকা স্টকগুলো এখান থেকে সেল করে ফেলেন এবং বাজারে এক ধরনের সেল প্রেশার তৈরি হয়ে যায়।
এর আগে আমি বলেছিলাম যে মার্কেটের টার্গেটের যে ব্যাপারটি রয়েছে সেটি এটা নিকটতম রেসিস্ট্যান্স আপনাদের আমরা বলতে পারি যে 5820 এই জায়গাতে 5073 থেকে ঘুরলে এই জায়গাটা আসলে প্রাথমিকভাবে ভাঙতে হবে এবং তারপরে যদি মুভমেন্ট আসে সেক্ষেত্রে আমরা 5940 দেন 5966 এই জায়গাগুলোতে মার্কেটের অবশ্যই মুভমেন্ট দেখব। আর কালকে ডাউন ট্রেন্ড যদি আগামীকালকে যদি ডাউন ট্রেন্ড অব্যাহত থাকে তাহলে 5738 যেটি একটু আগে বললাম, ইভেন 5718 এই জায়গাগুলোতেও একটা ডাউন ট্রেন্ড মার্কেটের সম্ভাবনা রয়েছে। আসার কথা হচ্ছে একটা দীর্ঘ পতন হয়েছে মার্কেটে, যার কারণে আপনার এইখানে একটা উত্থান খুবই প্রয়োজন, না হলে মার্কেটের যে কারেকশন এবং যে সাপোর্ট সেটি যদি ক্রমান্বয়ে ভাঙতে থাকে তাহলে মার্কেট আরও নিচে চলে আসবে। তো বিনিয়োগকারী ভাইদেরকে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা মনোবল হারাবেন না, ধৈর্য ধরে থাকেন। সময়ের সাথে সাথে আপনার স্টকটিও মার্কেট পজিটিভ হলে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আমরা আইপিডিসি নিয়ে কথা বলতে চাই। স্টকটি আসলে আজকে বেশ ভালো প্রাইস অ্যাকশন করেছিল। এই তো দেখতেই পাচ্ছেন যে একটা ভালো মুভ ছিল, কিন্তু মুভমেন্টের থেকেও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এই স্টকটি কিন্তু 35.70 টাকা হাই করেছে। এখানে সেটা অনেক বেশি হয়েছে। আমি বলবো যে কারেকশনের সম্ভাবনা এখন পর্যন্ত রয়েছে স্টকটির, এবং 35-70 ইভেন 36.50 টাকা এই জায়গাটা স্টকটির স্বাভাবিক সেল প্রেশারটা অনেক বেশি আসবে এবং সেল প্রেশার ফেস করবে। এই মুহূর্তে স্টকটি নতুন করে একটা বাই সিগন্যাল এসেছে, সেই জায়গাতে আমরা স্টকটির একটা ভালো মুভ প্রত্যাশা করছি। কিন্তু গতদিন এবং আজকের যে ভলিউম যেটি দেখতে পাচ্ছেন, গতকালকে আমরা দেখতে পাচ্ছি 1,33,00,000 সামথিং কিন্তু ভলিউম করেছিল, এবং আজকে স্টকটি 1,47,00,000 প্লাস ভলিউম করেছে, এবং এই স্টকটির কিন্তু ভলিউম অনেক রেকর্ড ভলিউম। হ্যাঁ, 5 কোটি পর্যন্ত আমরা রিসেন্ট টাইমে ভলিউম দেখেছি। 5 কোটি না, 2 কোটি। হ্যাঁ, 2 কোটি ভলিউম আমরা কিন্তু রিসেন্ট টাইমে স্টকটি দেখেছি, যেটি সে জুন মাসের 15 তারিখে করেছিল। এখানে বেশ বড় একটি ভলিউম রয়েছে স্টকটি। আশা করি ভলিউম বিস্ফোরণ এটি আর খুব বেশি সময় হয়তো ধরে রাখতে পারবে না স্টকটি। স্বাভাবিকভাবে আমার কাছে যেটি মনে হচ্ছে 36-50টাকে অবশ্যই ব্রেক করতে হবে। যদি ব্রেক করতে না পারে তাহলে এটি আবারও কারেকশন জোনের চেষ্টা করবে। তো সেই কারেকশনটা কি ধরনের হতে পারে এটিও আমরা আপনাদেরকে পূর্বের আলোচনায় শেয়ার করেছি। প্রাথমিকভাবে 33 টাকা 30 পয়সা এই লেভেলের একটা কারেকশন স্টকটি দেওয়ার চেষ্টা করবে। ইভেন আগামীকালকে স্টকটি প্রাথমিক মুভমেন্টে একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। যদি আপনাদের কারো এই বাই প্রাইজের আশেপাশে থেকে যদি কিছুটা হলেও প্রফিটে থাকে স্টকটি, তাহলে আপনার আগামীকালকে সেল করে প্রফিট নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আরএসআই যেভাবে রয়েছে সেই জায়গাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সমান্তরালভাবেই সে চেষ্টা করছে। সুতরাং এটি 33.90 এই জায়গাতে আমরা একটা 33.30 এই জায়গাতে আমরা প্রাথমিকভাবে তাকে দেখব। দেন তারপরে যদি সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে ডাউনে এসে, তাহলে সেটিও আমরা আপনাদেরকে জানাবো, এবং সেক্ষেত্রে 32-50 এই লেভেলে স্টকটি চলে আসবে কারেকশন জোনে। আশা করি খুব বেশি কারেকশন এখানে দেবে না, কারণ হচ্ছে যে একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় যেহেতু রয়েছে এবং ইন্ডেক্সের একটা পজিটিভ ধারা আমরা হয়তো খুব নিকটতম সময় দেখতে পাবো, যার কারণে 33-30 এই জায়গাতে একটা কারেকশনের
চান্স রয়েছে স্টকটির, এবং এখান থেকে 3650 যদি ব্রেকআউট করে তাহলে এটাকে আমরা যদি 38 থেকে 42 থেকে 45 এই প্রাইজে দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আশা করি আইপিডিসিতে যদি সময় দিতে পারেন এবং বাই সেলের মাধ্যমে প্রফিটটা সঠিক সময়ে নিতে পারেন তাহলে এটি আপনার জন্য অনেক ভালো একটি স্টক হতে যাচ্ছে। এরপরে আমরা আপনাদের খুব অনুরোধের একটি স্টক বলবো, কেডিএস অ্যাক্সেসরিজ। এটি নিয়ে আমি গত দিনও কথা বলেছি, আবারও বলতে হচ্ছে কারণ আপনারা অনেক বেশি এটা নিয়ে আগ্রহী। কারণ এটা একটা আইটেম হিসেবে বাজারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে এসেছে, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশাও কাজ করছে। স্টকটি নিয়ে আমি যতটুকু জানলাম বা আপনাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেখান থেকে বুঝতে পারলাম এটা নতুন আইটেম হিসাবে সোশ্যাল মিডিয়াতে ছিল কেডিএস অ্যাক্সেসরিজ, এবং এটা টার্নিং পয়েন্ট অবশ্যই ছিল, যেটির আরএসআই 39-এ ছিল, বাট সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে আসলে স্টকটি সেই জায়গাতে আরএসআইটাকে ধরে রাখতে পারেনি এবং আরএসআই ডাউনে এসে একটা কুল ডাউন প্রাইস অ্যাকশনে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, যেটি একটা লেভেল ক্রিয়েট করবে, যেটা আমরা বাউন্স ব্যাক সম্ভাবনা দেখেছিলাম 51 টাকা বা 52 টাকার আশেপাশে। সেই জায়গাটা আসলে ব্রেক করতে পারেনি এবং সেই জায়গাতে র্যালিটা কিন্তু আটকে গিয়েছে। তো সম্ভাব্য যদি মুভমেন্ট আমরা চিন্তা করি তাহলে এই যে প্রাইস অ্যাকশনের বর্তমান চিত্র 48 টাকা 50 পয়সা, এইটা যদি সে ভেঙে ফেলে তাহলে স্বাভাবিক যে সাপোর্ট বা শক্তিশালী সাপোর্ট যেটাই বলি না কেন সে ভেঙে ফেললো এবং সে এখান থেকে দ্রুত ডাউনে চলে যাবে। এর বাইরে যদি সে এখান থেকে কিছুটা হলেও প্রাইস আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি খুব বেশি প্রত্যাশা করব না। যদি বলেন 49 টাকা থেকে 50 টাকার আশেপাশে এই লেভেলেও যদি প্রাইসটাকে নিতে পারে তাহলে সে সাইডওয়ে মুভমেন্ট দিয়ে প্রাইসটাকে এই 48-50-এর আশেপাশে ধরে রাখার চেষ্টা করবে এবং 51-52 যে ব্রেকআউট সেটাকে যদি ব্রেক করতে পারে তাহলে অবশ্যই এটি আরো ভালো করবে সামনের দিনে। একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি সেল সিনারিওতে রয়েছে এবং আরএসআই ভলিউম ড্রাইভ এসেছে এবং 48-50 একটা চমৎকার সাপোর্টে রয়েছে। এই জায়গা থেকে যদি সে করতে পারে তাহলে এটি আসলে আরো শক্তি নিয়ে সামনের দিকে ভালো করবে এবং 55 টাকা 90 পয়সার যে এটি রয়েছে সেটাকে ব্রেকআউট করবে। আমরা ভিএফএস টিডিএল নিয়ে একটু কথা বলতে চাই, এটা নিয়েও আপনাদের জিজ্ঞাসা রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাদেরকে মেসেজের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিএফএস টিডিএল যারা ধরে রেখেছেন আমার মানে ব্রেনে আসে না, বুদ্ধিতে কোলায় না কেন আপনারা এই স্টকটি এখনো ধরে রেখেছেন, কেন আপনারা এটা নিয়ে এত বেশি এখনো স্বপ্ন দেখছেন। আমি কি বলছিলাম না আমার আলোচনার মাঝে, আপনারা যদি একটু দেখেন তো আমার আলোচনা যারা আপনারা শুনে থাকেন তারা একটু দয়া করে অনুগ্রহপূর্বক এই জায়গাটাতে দেখেন যে আমি বলেছিলাম কিনা যে স্টকটি এখানে আসার সম্ভাবনা রয়েছে। এখানে যদি মার্কেট পজিটিভই থাকতো তবুও স্টকটির এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে মুভমেন্টের সম্ভাবনা তৈরি হতো। তো যাই হোক, আপনাদের যদি নতুন করে কারো বাই করার ইচ্ছা পোষণ হয় বা ইচ্ছা করে তাহলে আপনারা এই জায়গাতে ভিএফএস টিডিএল বাই করতে পারেন। আমরা আজকের দিনের শুরুতে একটা সময় ভিএফএস টিডিএল 16 টাকা সামথিং দেখেছিলাম, তো 16 টাকা 50 পয়সা মেবি, সেই জায়গা 16 টাকা 20 সেই জায়গা থেকে কিন্তু ডাউন এসেছে, শুধু ভিএফএস আসেনি, সব স্টকই এসেছে। আমি বলবো যে স্টপ লস নেওয়ার হয়তো সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। যারা 17 টাকায় বাই করেছেন স্টপ লসটা
17 টাকা বাই করলে আমি মনে করি যে সব থেকে উপযুক্ত জায়গাটা হতো 16 টাকা 40 পয়সা এবং 16 টাকার এই আশেপাশে, খুব বেশি না ডাউনে আছেন 17 টাকা থেকে। বাট ছোট স্টকের জন্য বেশ বড় একটি গ্যাপ হতে পারে যদি প্রাইস অ্যাকশনটা স্টক না করে। তবে আসার কথা হচ্ছে যে ভলিউমটা বেশ কমে এসেছে এই জায়গাটাতে। 16 টাকা 60 পয়সা পর্যন্ত একটা মুভমেন্ট যদি হয় এবং নতুন বিনিয়োগকারী হিসাবে যদি আপনি এটাতে ইনভেস্ট করে থাকেন আগামী দিনগুলোতে, তাহলে একটা গ্যাপ প্রত্যাশা করতে পারেন। সেক্ষেত্রে 1 টাকা 20 পয়সা এই টাইপের একটি গ্যাপ স্টকে দিবে। আর সাপোর্টের যে ব্যাপারটি রয়েছে, যেহেতু স্টকটি 15 টাকা 50 পয়সায় অবস্থান করছে, প্রাথমিকভাবে এটি 15 টাকা 20 যদি সাপোর্ট করে তাহলে খুবই ভালো, না হলে 14 টাকা 90 পয়সা এই লেভেলে স্টকে চলে আসবে। সেল সিনারিও রয়েছে। এমএল ডাইং নিয়ে আবারও বলতে হচ্ছে, এমএল ডাইং এর তো এখন আজকে দোষ দেখছি না আমি যে পর্যন্ত বলেছিলাম এমএল ডাইং, সেটা তো গতদিনই টাচ করেছে। এই যে গতদিনের যে ক্লোজটি ছিল সেটি হচ্ছে 15 টাকা 50 পয়সা এবং আজকে ক্লোজ হচ্ছে মানে 15 টাকা 10 পয়সা। এখন এখানে গ্রিন ক্যান্ডেল এসেছে, উইক ক্যান্ডেল, উইক ক্যান্ডেলে আবার প্রাইস মুভমেন্ট হবে কিনা সেই জায়গাটাতে আমি মনে করি যে 15 টাকা 50 পয়সার উপরে আবার একটা মুভ করতে পারে। এখন যে কারেকশনটি হয়েছে এই কারেকশনে একটা ছোট গ্যাপ পাবেন, প্রতিটি স্টকেই পাবেন, বাট স্টকের ফোকাসটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে। আর যদি স্টকের ফোকাস ঠিক না থাকে তাহলে আপনি গ্যাপ ফিল আপ হয়ে যাবে, বাট আপনি স্টক বাই করতে পারবেন না। এই জন্য আপনাকে স্টক ফোকাস করতে হবে যে কোন স্টকগুলো আসলে বেশি কারেকশন হয়েছে, কোন স্টকগুলো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে, সেই স্টকগুলো আপনাকে বুঝতে হবে এবং বুঝে বুঝে আপনি যদি বাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই গ্যাপের প্রফিটের সুযোগ পাবেন, না হলে আপনার প্রফিট হাতছাড়া হয়ে যাবে। আশা করি আপনারা একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং সময় নিয়ে বিনিয়োগ করবেন, ধৈর্য নিয়ে বিনিয়োগ করবেন। একসঙ্গে সব টাকা বিনিয়োগে একটা স্টকের পিছনে বাই করবেন না, ধাপে ধাপে বাই করবেন, সাপোর্ট দেখে বাই করবেন, মার্কেটের পরিস্থিতি বিবেচনাকে সামনে রেখে বাই করবেন। আমি আমার আলোচনায় আপনাদের সাথে যারা আমার কথা হয়তো নিয়মিত শোনেন, যদি শুনে থাকেন তাহলে একটু দয়া করে একটু কমেন্ট সেকশনে যদি সম্ভব হয় লিখবেন। আমি কিন্তু টেক্সটাইল সেক্টরের সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, দেশের আর্থিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থাটা রয়েছে সেই ব্যাপারটিতেও আপনাদের বারবার বলেছি যে আসলে পরিস্থিতি স্বাভাবিক ধারায় মনে হচ্ছে না যে আসলে আছে, কারণ অর্থনীতির যে এটা আমাদের টেক্সটাইল সেক্টরে রয়েছে সেই জায়গাতে আসলে উৎপাদনমুখী যে এটা, সেখানে আসলে টেক্সটাইলের গ্যাস সংকটের কারণে কিন্তু বিদ্যুতের যে সমস্যাটি রয়েছে, অনেক কলকারখানা কিন্তু ইতিমধ্যে তাদের যে এটা রয়েছে, উৎপাদনটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে ফেলেছে। তো যার কারণে অবশ্যই সেটি সামনের দিনে প্রভাব ফেলবে এবং মার্কেটে দেখেন যে প্রজ্ঞাপন মার্জিনের ব্যাপার সেটা কিন্তু পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু আজকে মার্কেটটাকে চরমভাবে ফেলানো হয়েছে, যেটি সাধারণ বিনিয়োগকারীদের হয়তো মাথায় ছিল না। যেহেতু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করি, যেহেতু আমার গ্রুপ রয়েছে, সেখানে মেম্বার রয়েছেন অনেকেই, আমি দেখেছি তাদের অনেকে আমাকে মেসেজ করেছেন মার্কেটে কি হয়েছে, বা অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কিছু স্টক বাই সেল করেছেন, সেটাও আসলে আজকে দিন শেষে পজিটিভভাবে হয়নি, পজিটিভভাবে তারা স্টকের যে মুভমেন্ট সেটাকে বুঝতে পারেনি, বা প্রত্যেকটি স্টকে আজকে ডাউন এসে ক্লোজ করেছে। তো এই জায়গাটা যদি আবারও 2-1 দিন অব্যাহত থাকে তাহলে তো আসলে স্টক থেকে প্রফিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
এমএল ডাইং যেটি বলছিলাম, এটি সেভাবেই আপনারা চিন্তা করবেন। 14 টাকা 90 পয়সা পর্যন্ত প্রাথমিকভাবে একটু চিন্তা করেন, এবং এই জায়গাগুলো থেকে বাই করলে অবশ্যই সুযোগ রয়েছে আপনাদের প্রফিটের। আমরা ডমিনেন্স নিয়ে একটু কথা বলতে চাই। অনেকেই ডমিনেন্সের করেছেন, ডমিনেন্সটা দেখেন যেই মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টটা কোথায় চলে এসেছে। একটা বিশাল পতন আমরা ডমিনেন্সের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এই পতনটা আসলে তার যে মুভমেন্টটি ছিল সেই জায়গা থেকে ডাউনে আসাটা স্বাভাবিক। আমরা 89 টাকা হাই দেখেছিলাম, সেই জায়গা থেকে বেশ কারেকশন হয়েছে স্টকটির। এখন পর্যন্ত কারেকশন শেষ হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কারণ সাপোর্টগুলো তো ভেঙে ফেলেছে। RSI 24 এ চলে গিয়েছে। ভলিউম যেটা রয়েছে সেখানে বায়ারদের উপস্থিতি ছিল, এটা সত্য। আজকে বায়ারদের উপস্থিতি ছিল এই ডমিনেজে, এবং আমরা দেখেছি যে বায়ার এবং সেলারদের বেশ প্রথম দিকে একটা কম্পিটিশন ছিল। সেই জায়গাটা কিন্তু লাস্ট টাইম এসে সেল প্রেশার এত বেশি হয় যেখানে প্রায় ডাবল হয়ে যায় সেল, এবং সেখান থেকে বেশ বড় একটা প্রাইস কিন্তু এখানে হারায় এই ডমিনেজ। এবং বর্তমান সময়ে তার RSIটা অনেক কমে গেছে, বাট স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ারও অনেক বেশি, প্রায় 6 কোটির মতো শেয়ার রয়েছে। সুতরাং এইখানে সাপোর্ট ধরে যারা বাই করেছেন, আগামী দিনগুলোতে আসলে এখানে অবশ্যই অ্যাডজাস্টমেন্টের জন্য আবার নতুন করে আপনাদের বাই করতে হবে যদি সাপোর্ট সে ভেঙে ফেলে। আর এখান থেকে যদি ব্যাক করে, বিশেষ করে 67 পর্যন্ত যদি প্রাইসটাকে কন্টিনিউ করতে পারে, তাহলে এটি আবারও আমরা একটু প্রত্যাশার কথা আপনাদেরকে শোনাতে পারি। সেক্ষেত্রে 76, ইভেন 74 এই প্রাইজে আবারও তাকে দেখা যেতে পারে। তবে অবশ্যই তাকে সাপোর্টটা রেসপেক্ট করতে হবে, আদারওয়াইজ না হলে সেটা কখনোই সম্ভব হবে না আপাত দৃষ্টিতে, আমার কাছে তাই মনে হচ্ছে। এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং এর একটা পেয়েছিলাম, একটু দেখি। অ্যাপেক্স স্পিনিং 349 টাকায় ক্লোজ করেছে। আমরা দেখেছিলাম অ্যাপেক্স স্পিনিং এর একটা মুভমেন্ট, সেখানে 160, 360 বা 359, হ্যাঁ 359 টাকার একটা হাই ছিল। সেই জায়গা থেকে কারেকশন হয়েছে স্বাভাবিকভাবেই, এবং সেই কারেকশনটা তো মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়েছে। এখানে ভলিউম ড্রাই হয়ে এসেছে। গতকালকে যে ভলিউম ছিল তার থেকে ভলিউম আজকে কম হয়েছে, মাত্র 35,000 ভলিউম হয়েছে। পাবলিকের কাছে শেয়ার যে খুব বেশি সেটিও না, শেয়ার সংখ্যা খুবই কম। তো আমি বলতে চাই যে এই অ্যাপেক্স স্পিনিং আপনারা যারা বাই করেছেন এটা থাকতে পারেন, কারণ স্টকটি সার্বিকভাবে ভালো। প্রাইস অ্যাকশন বলি, ন্যাপ বলি, মোটামুটি ভালোই রয়েছে স্টকটিতে, এবং ইনস্টিটিউট হোল্ডিংও রয়েছে প্রায় 11 লক্ষ শেয়ার। পাবলিকের শেয়ার রয়েছে প্রায় 30 লক্ষ। বেসিক্যালি যদি 362 থেকে 366 এই জায়গাগুলো একটু ব্রেক করতে পারে বা ক্লোজ করতে পারে, তাহলে আমি বলবো যে 380 আগে স্টকটি থামবে না। 380 বা 375 এর আগে স্টকটি থামার সম্ভাবনা খুবই কম। সুতরাং অ্যাপেক্স স্পিনিং এ যারা রয়েছেন তারা থাকেন, ভালো হবে, একটু সময় দেন। মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে, মার্কেটের মুভমেন্ট আসার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এই অ্যাপেক্স স্পিনিং এটিও ভালো করছে। আমাদের কাছে 2-3টা ইসের স্টক রয়েছে, জেড ক্যাটাগরির স্টক রয়েছে। জেড ক্যাটাগরির স্টক নিয়ে আসলে কথা বললে অনেকেই কষ্ট হয় বা অনেকেই সেটাকে পজিটিভভাবে নিতে পারেন না, বাট আমি তো আসলে জেড বাই করিনি, বা আমার তো জেড নাই। বাট তারপরেও জেড যে খারাপ তা কিন্তু না, জেড প্রফিট দিচ্ছে, জেডের অবস্থান তো ভালো। যেগুলো প্রাইস অ্যাকশন করছে সেগুলো নিয়ে কথা বললে তো সমস্যা হওয়ার কথা না।
সুতরাং সবকিছু পজিটিভ ভাবে চিন্তা করলে আমার মনে হয় ভালো হয়। আর মিট নিয়ে একটু জানতে চাইছেন, এখানে স্টকটির একটা মুভমেন্ট হয়েছে এবং গতকালকে আমরা স্টকটি একটা হাই দেখেছিলাম 235 টাকা, আর যেটি ইয়ারলি হাই না বাট রিসেন্ট টাইমের হাই। এই জায়গাতে স্টকটি বাই সিগন্যাল এসেছে, বাট দুটো আনইউজুয়াল ভলিউম আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং এই জায়গাগুলোতে একটা ভালো ছিল স্টকটি, সেখান থেকে একটা ভালো মুভমেন্টও হয়েছে। এখন নতুন করে বাই করা যায় কিনা সেটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আমরা দেখেছি গতকালকে 235 টাকা হয়েছিল, সেই হাইয়ের নিচে স্টকটি ক্লোজ করতে পারে, হাইয়ের উপরে ক্লোজ করতে পারে, স্বাভাবিক কারণেই এটি একটু হয়েছে। তবে গতকালকের যে ক্লোজটি ছিল 213 টাকা, সেই ক্লোজের উপরে মোটামুটি ক্লোজ হয়েছে 222 টাকায়। তবে ক্যান্ডেলের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেখানে ছোটখাটো কারেকশন একটা থাকবে। বায়ার এবং সেলারদের ভালো একটা কম্পিটিশন রয়েছে। স্টকটি 240 টাকা 235 টাকার যে ইটা রয়েছে সেটাকে সাকসেসফুলি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 270 এই লেভেলেই সে প্রাইস অ্যাকশন করবে। তবে এই মুহূর্তে না, একটু সময় নিচ্ছে। যাদের রয়েছে 240 টাকা পর্যন্ত প্রফিট নেওয়ার জন্য একটা প্রাথমিক গন্তব্য সেট করেন মানসিকভাবে, এবং এই জায়গাতে আপনারা প্রফিটের সুযোগ পাবেন। দেন তারপরে যদি সে মুভ করে তাহলে এটি অপ্রতিরোধ্য গতিতে 270 এই জায়গাতে তার প্রাইস অ্যাকশনটাকে নিয়ে যাবে। যদিও দামি শেয়ার, মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনারা বাই সেল করবেন, আমাদের আলোচনা শুনে বাই সেল অবশ্যই করবেন না। এবং স্টকটির কেন এত মানে মানে সুনাম করছি না, এই স্টকটি নিয়ে এত কেন বলছি, এর একটা পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে স্টকটির ন্যাভ কিন্তু খুব চমৎকার, এবং আপনারা জানেন যদিও এত বড় স্টকের যে ডিভিডেন্ড সেটা কিন্তু খুবই খারাপ, হ্যাঁ, এবং এটা অনেক পুরাতন একটি স্টক, যারা কিনা 1984-এ লিস্টিং হয়েছে এবং তাদের মার্কেট ক্যাপিটালটা অনেক বেশি অন্যান্য ইসের তুলনায়। আর ন্যাব তো দেখতেই পাচ্ছেন, সেক্ষেত্রে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা মাত্র 15 লক্ষ। সো এটা প্রাইস অ্যাকশন অবশ্যই করবে, জাস্ট শুধু একটু সময় দিতে হবে। যেখানে শেয়ার মার্কেটে সবসময় ধৈর্য, শ্রম এবং সময় দিতে হয়, সেই জায়গাটা যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই এটি থেকে আপনারা প্রফিট নেবেন। বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছি ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে 6-7টা স্টক নিয়ে আমাদের কথা হয়েছে, আরও কিছু স্টক রয়েছে, আমরা একটু সেইগুলো সংক্ষিপ্তভাবে শেষ করে দিতে চাই 2-1 মিনিটের মধ্যে। বিশেষ করে বিডি থাই ফুডটা গতকালকে কথা বলার ইচ্ছা ছিল, গতকালকে বলার ইচ্ছা ছিল, বলা হয়নি। আজকে বিডি থাই ফুড, আমার মনে হচ্ছে বিডি থাই ফুড এবারে এই জায়গাটা ব্রেক করবে ভাই। যারা বিডি থাই ফুডে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বিডি থাই ফুড 25 টাকা 50 পয়সার এই জায়গাটাতে ব্রেক করার চেষ্টা করবে, এবং সব থেকে ভালো হয়, হ্যাঁ, 25 টাকা 50 পয়সা এটাকে করে ক্লোজ করতে পারা, এবং সেটা ক্লোজ করতে পারলে এটি আবারও 28 টাকার এই দিকে চলে যাবে। তবে এই খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সে একটা বাই সিগন্যাল দিয়েছিল, মার্কেট পরিস্থিতি বিবেচনায় আবার সেলে ইন করেছে। তো এই জায়গার সেলগুলো দেখেন, এই জায়গার সেল সিনারিওগুলো খুব বেশি কিন্তু না, খুব সামান্য সামান্য, তাই না? একটা বড় এইখানে একটা সময় ধরে সে সেল সিনারিওতে ছিল, এবং আমরা একটা সময় একটা দেখি এখানে একটা বড় সময় ধরে বাই সিনারিওতে ছিল, এই জায়গাতে একটা বড় সময় সেল সিনারিওতে ছিল, বাই সিনারিওতে সেল বাই বাই, মানে এখানে ছোট ছোট করে এসেছে। এই জায়গাতে দেখেন দীর্ঘ সময় ধরে বাই সিনারি সেলে ছিল, তারপর আবার বাই। আমার কাছে এটা মনে হচ্ছে যে আবারও মার্কেটের আগামী সপ্তাহ থেকে দেখবেন যে এই জায়গাতে আবার বাই সিনারি চলে আসবে, এবং বাই সিনারিতে 25 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে 28 টাকা 50 পয়সা পর্যন্ত আমরা প্রাথমিকভাবে বিডি থাইটাকে পাচ্ছি। এবং
বিডিথাই মোটামুটি একটা ভালো সাপোর্ট নিয়েছে, কারণ হচ্ছে যদি আজকে গতকালকে বিডিথাই প্রাইস অ্যাকশন না করে যদি কারেকশনে ঢুকে যেত, তাহলে কিন্তু বিডিথাই আজকে আরো বেশি ডাউনে চলে আসতো, সেই 21 টাকা 60 এই লেভেল পর্যন্ত আসার একটা পসিবিলিটি ছিল। বাট বিডিথাই যেটা করেছে, কালকে পজিটিভ থেকে আজকে কিন্তু একটা ছোট কারেকশন দিয়েছে। এটা দেখেই বোঝা যায় যে আগামী দিনগুলোতে হয়তো বিডিল্যাম চেষ্টা করবে যে এই জায়গা থেকে তারা প্রাইসটাকে আরো সামনের দিকে নিয়ে যাবে। আমরা বিডিল্যান্স নিয়ে কথা বলি, বিডিল্যান্সে এখন ডাউনে আসবে একটু, যাদের রয়েছে অবশ্যই প্রফিট নিয়ে নেবেন বিডিল্যান্স থেকে। আর কি স্টক নিয়ে কথা বলতে চাই, দেখি আর কি স্টক অনেক স্টক আপনারা আমাদের কাছে জানতে চাইছেন। ফেকডিল তো গতকালকে কথা বলেছিলাম, আবার কি কথা বলতে, ফেকডিলের একটা পতন তো ভালো পতন হয়েছে, এবং এটা ফেকডিলের পতনটা নির্ধারিত ছিল। অনেকে ফেকডিলে জিজ্ঞাসা করেছিলেন গতকালকের আগের দিন, অর্থাৎ 16ই আগস্ট। 16ই আগস্টে আমার সাজেশন ছিল যে স্টকটি 25 টাকা 70 পয়সা যেখানে হয়েছে, এখানে যদি সেল করার সম্ভাবনা থাকে তাহলে সেল করতে হবে, না হলে 25 টাকা 50, 25 টাকা 30, 40 এই লেভেলে সেল করে দিতে হবে। তাহলে আপনার নিকটতম যে বাইগুলো ছিল 23 টাকা 50 পয়সা বা 22 টাকা 90 পয়সার যে বাইগুলো ছিল, সেখান থেকে আপনার একটা সম্ভাবনা থাকবে প্রফিট নেওয়ার। কিন্তু দেখেন 22 টাকা 90 পয়সার যে লোটি হয়েছিল সেটাকে কিন্তু আজকে ব্রেক করে 22 টাকা 50-এ ক্লোজ করেছে, এবং লোটি করেছে কিন্তু 21 টাকা 90 পয়সা। অর্থাৎ আমরা এই স্টকটিকে 21 টাকা 90 পয়সা থেকে এখন কোন পর্যায়ে দেখতে পারি? 21 টাকা 90 পয়সা থেকে আমার কাছে যেটি মনে হচ্ছে, এই স্টকটি আপাত দৃষ্টিতে যদি তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে থাকে, তাহলে 21 টাকা 60 পয়সা এই পর্যন্ত একটা, ইভেন 21 টাকা 30 পয়সা এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চান্স সে নিবে। তবে সেক্টর ঘুরে গেলে ইন্ডেক্সের পজিটিভ ভাব যদি চলে আসে, তাহলে সব স্টকে আপনারা জানেন তখন 20 পয়সা 40 পয়সা 50 পয়সা করে প্রায় মুভ করার চেষ্টা করে, তখন কিন্তু অবশ্য ফেকটিলও কিন্তু সেই পটেই হাঁটবে, তখন আর সে তার এই সাপোর্টটাকে ই করবে না। এখন মার্কেট খারাপ হলে অবশ্যই সে 21 টাকা 60 পয়সা এই লেভেলে চলে আসবে। তো সকলে ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করার অনুরোধ রইল। ওয়াচলিস্ট সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।